আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে যুদ্ধ চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি পুরো বিশ্ব। লাগাতারভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, ন্যাটো, বাংলাদেশ, ভারত, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী এক মহাযুদ্ধের দামামা বাজছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় বিপাকে ইসরায়েল শহরের ৬০ ভাগ ভবন ধূলিসাৎ করে দিয়েছে হিজবুল্লাহ বাহিনী। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি শহরের তেল বের করে দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী হিজবুল্লাহ বাহিনী। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব মোদির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শি জিনপিং। আড়াই ফ্রন্টে চতুর্মুখী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। মহাবিপদে এবার দখলদার হিন্দুত্ববাদী কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার। আরো জানিয়ে দিব সেনাদের সতর্কতা, বিপদের মুখে দখলদার ইহুদিবাদী ইসরায়েল কণ্ঠাসা, দখলদারদের সব দুয়ার বন্ধ। এজন্য এক অন্ধকার ভয়াল ইসরায়েল জাহান্নামে পরিণত হতে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতেই চোখে মুখে ঝাপসা দেখছে ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। আরো জানিয়ে দেব কাসাম ব্রিগেডের তাণ্ডবে ধ্বংস হচ্ছে সেনা ছাউনি, প্রতিদিনই মরছে ইসরায়েলি ইহুদিবাদী সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়াবহ অবস্থা ইউরোপ জুড়ে। পুতিনের আতঙ্কে ডরে মরছে পুরো ইউরোপ। ন্যাটো বাহিনী পুতিনের ইচ্ছায় শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এ নিয়ে থাকছে বিশেষ একটি প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অবশ্যই পুরো বিশ্বকে জানাতে, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর বিশেষ একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী এমন ব্যাখ্যা ও বিশ্লেষকমূলক সংবাদ শুনতে ও জানতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চলমান। তবে দখলদার ইসরায়েল সামরিক বাহিনী যুদ্ধবিরতির মাঝেও লেবাননে বেপরোয়াভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অপরদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বীরের মতো বর্বর সেনাদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছে। এরই মধ্যে জানা গেছে হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার ৬০%-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইসরায়েল মিডিয়া। ইসরায়েলি মিডিয়া প্রতিবেদন অনুযায়ী শহরটি ১ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইসরায়েল মিডিয়ার বরাতে আল মায়াত জানিয়েছে হিজবুল্লাহর হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানকার ৪৫০টিরও বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬০ ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, আমরা এখন খুব জটিল অবস্থায় আছি। মেতুলায় ঠিক কি অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত। তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করছেন, যা নিকটবর্তী ওদাইসা এবং কফর কিলার সম্মুখভাগে অবস্থিত। মেয়র আজুলাই জানান, ওই এলাকায় ১০০টি বাড়ির মধ্যে অন্তত ৭৫ ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সবই ব্যবহার অযোগ্য। সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন। এছাড়াও ফিলিস্তিনের দখলকৃত উত্তরাঞ্চলে ২০,০০০ বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আজুলাই আরও উল্লেখ করেন, দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ ইসরায়েল মুদ্রায় ২ বিলিয়ন শেকেল বা ৫৫ কোটি মার্কিন ডলারেরও বেশি। এদিকে দখলদার ইসরায়েল সামরিক বাহিনী লেবাননে যুদ্ধবিরতির মাঝে খণ্ড খণ্ড হামলা অব্যাহত রাখলেও গাজা জুড়ে পুরোদমে আগ্রাসন অব্যাহত রেখেছে। জানা গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর বিমান হামলায় কমপক্ষে আরো ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে খান ইউনুসের আল মায়াশি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিক মধ্য গাজার দেইন আল বালা থেকে জানিয়েছেন, বর্বর এই হামলায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছেন, তারা কেবলমাত্র চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অপর্যাপ্ত চিকিৎসা কর্মীর কারণে তারা তাদের জীবন হারানোর আশঙ্কায় রয়েছেন।
1971 সাল থেকে 4 ডিসেম্বরকে নৌবাহিনী দিবস হিসেবে পালন করে আসছে ভারত। তবে 53 বছর পরের ইন্ডিয়ান নেভি ডে অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম। প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ কোনো দেশের ক্ষমতায় নেই। ভারতের আজ্ঞাবহ সরকার ভূরাজনৈতিক উত্তেজনায় ঢাকা, ইসলামাবাদ ও বেইজিং এর সঙ্গে উত্তেজনা তুঙ্গে। চোখ রাঙাচ্ছে আরব সাগরের জলদস্যুরাও। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো আড়াই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে বার্ষিক সংবাদ সম্মেলনে কথা বলেন চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। এ সময় তিনি দাবি করেন, অর্থনীতির ধস সত্ত্বেও নৌবাহিনীকে অত্যাধুনিক করতে পাকিস্তানে চলছে বৃহৎ কর্মযজ্ঞ। জনগণের উন্নতির বদলে অস্ত্রকে শানিত করার কাজ করছে শাহবাজ সরকার, আর এতে সহায়তা করছে চীন। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, এশিয়ার অন্যতম বড় ও অত্যাধুনিক সাবমেরিন ফোর্স তৈরির কাজ চলছে পাকিস্তানে। হ্যাঙ্গার শ্রেণীর এই ডুবোজাহাজগুলো ইসলামাবাদের নৌবহরে যুক্ত হবে চলতি দশকের শেষে কিংবা পরবর্তী দশকে। ফলে দেশটিতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সাবমেরিনের সংখ্যা দাঁড়াবে 11তে। ইতিমধ্যেই দেশটির ভান্ডারে রয়েছে 3টি খালিদ শ্রেণীর ডুবোজাহাজ। পাশাপাশি নৌবাহিনীতে যুক্ত হতে পারে কয়েকটি স্যালো ওয়াটার অ্যাটাক সাবমেরিন। উল্টো দিকে ভারতের সাবমেরিনের সংখ্যা 16টি। সাম্প্রতিক সময় 6টি নির্মাণ করা হলেও বাকিগুলো কমপক্ষে 30 বছর পুরনো। ইউক্রেন যুদ্ধের কারণে স্পেয়ার পার্টস সংকট দেখা দিয়েছে এইচডিড ও কিলো শ্রেণীর সাবমেরিনে। ভারত মহাসাগরে নরেন্দ্র মোদীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শি জিনপিং। স্যাটেলাইটের ইমেজ বিশ্লেষণে দেখা গেছে এই অঞ্চলে নৌঘাটির সংখ্যা ও পরিধি বাড়িয়েছে চীন। শ্রীলঙ্কার হাম্বান টোটো বন্দর পরিচালনার দায়িত্ব গেছে বেইজিং এর হাতে। শ্রীলঙ্কার পাশাপাশি মালদ্বীপেও নিয়মিত ভিত্তিতে ভিড়ছে চীনের রিসার্চ ভেসেল। চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী জানান, প্রতিবেশীদের হুমকি মোকাবেলায় নতুন পরিকল্পনায় কাজ করছে ভারত। ডিজেলের বদলে প্রাধান্য দেওয়া হচ্ছে পরমাণু চালিত সাবমেরিনের ওপর। ব্যয়বহুল হওয়া সত্ত্বেও SSN তৈরির অনুমোদন দিয়েছে, যদিও এতে করে থমকে গেছে 65,000 টনের শক্তিশালী ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির প্রকল্প। ভারত মহাসাগর জলদস্যু মুক্ত রাখতে চলতি বছর 26টি রাফাল ফাইটার জেট কেনার কথা রয়েছে। পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও চীনের চেয়ে শক্তিমত্তায় অনেকটাই পিছিয়ে ভারতীয় নৌবাহিনী। ইসলামাবাদ, বেইজিং ও জলদস্যুদের সম্ভাব্য আড়াই ফ্রন্ট যুদ্ধ কিভাবে সামাল দিবে মোদী সরকার, এখন সেটিই দেখার বিষয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হলো গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় সংগঠিত যুদ্ধাপরাধের অভিযোগ। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ না করলেও তাদের জন্য যে সতর্কতা জারি করা হয়েছে তা অনেক বড় প্রশ্ন তৈরি করেছে। কেন আইডিএফ তাদের সেনাদের বিদেশে যাওয়া নিয়ে এত সাবধানের পেছনে কি কারণ রয়েছে? আইডিএফ প্রায় 30 জন সেনাকে সতর্ক করেছে যারা গাজার বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিন সমর্থক গোষ্ঠী যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। বিশেষ করে সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসে এই সেনাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে এমন আশঙ্কা রয়েছে। কিন্তু কেন এসব দেশ এই সেনারা কি শুধু নিজেদের দেশের আইনেই বিপদে পড়বেন, নাকি আন্তর্জাতিক আইনেও তাদের শাস্তি হতে পারে? টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সেই সেনাদের বিদেশ ভ্রমণ সম্পর্কে ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ড এর যাত্রা করা 8 জন সেনাকে একে একে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এসব দেশে তাদের গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদ হতে পারে। কিন্তু কি এমন ঘটেছিল যা আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে তদন্তের মুখোমুখি হতে পারে? ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলি অভিযোগ করেছে যে গাজার সংঘাতে এই সেনারা যুদ্ধাপরাধ করেছেন। এমনকি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো এই অভিযোগের প্রমাণ হতে পারে। আইডিএফ এই ধরনের পোস্ট এড়ানোর জন্য সেনাদের সতর্ক করেছে। এসব ছবি বা ভিডিওতে ধ্বংসপ্রাপ্ত ভবন, লুট হওয়া ব্যক্তিগত সম্পত্তি কিংবা নিহতদের মরদেহের পাশে দাঁড়িয়ে তোলা ছবি রয়েছে, যা আন্তর্জাতিক আইনের বিপরীতে যেতে পারে। আইডিএফ জানিয়েছে তারা গাজায় যুদ্ধ পরিচালনা করার সময় আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কিন্তু কিছু ঘটনা রয়েছে যেগুলো তাদের নীতিমালার বাইরে গেছে, সেগুলো তদন্তের জন্য আসতে পারে। এটি নির্দেশ করে ইসরায়েলি সেনাদের পরিচালিত কিছু অভিযান হয়তো আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বেআইনি হতে পারে। গাজার সংঘাতের সময় ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলছিল। বিশেষ করে আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির দৃষ্টিকোণ থেকে এসব অভিযানে যুদ্ধাপরাধ হয়েছে। ইতিমধ্যে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর ইয়োভ গ্যালান্টির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেছে। আইডিএফ তাদের সেনাদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে যে তারা যাতে নিজেদের অবস্থান এবং ঘটনার সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ না করেন, যাতে আন্তর্জাতিক তদন্ত এড়ানো যায়। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পর নানামুখী চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের এই গোষ্ঠীটি প্রমাণ করেছে ইসরায়েলের বড় একটা অংশকে পঙ্গু করে দিতে কিংবা পুরোপুরি অচল করে দিতে সক্ষম তারা। অন্যদিকে গাজা অবরুদ্ধ করে সেখানকার বাসিন্দাদের অভুক্ত রেখে নির্বিচারে বোমা হামলা এবং অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েল তার যুদ্ধের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তারা জিম্মি সংকটের কোনো সমাধান করতে পারেনি, নিশ্চিহ্ন করতে পারেনি হামাসকেও। এসব নিয়ে এখন নিজ দেশের জনগণের কাছেই শুনতে হচ্ছে কটু কথা। এদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি হলেও গাজার বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। তাদের সাথে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থান টার্গেট করে হামলা চালাচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনীও। মঙ্গলবারও বেশ কিছু সফল হামলার কথা জানিয়েছে গোষ্ঠীগুলো। 3রা ডিসেম্বর দক্ষিণ গাজার রাফার জেলিনা এলাকায় বর্জন আওয়াদের কাছাকাছি ইসরায়েলি সেনাদের ওপর একটি অতর্কিত হামলা চালায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। সেখানে অবস্থানরত তাদের সামরিক যানবাহনেও হামলা চালানো হয়। এছাড়াও উত্তর অধিকৃত পশ্চিম তীরের কাছে তুর্কি হাসপাতাল এবং শহরের উত্তরে সালহাব এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষ জড়িত হয় তাদের যোদ্ধারা। একই সাথে উত্তর গাজার জাবালিয়ার পূর্ব দিকে জাম্মু গোল চত্বরের কাছে একজন ইসরায়েল সেনাকে হত্যা করে তারা। এদিন অধিকৃত পশ্চিম তীরের তোবাস শহরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষ জড়িয়ে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া তুর্কি হাসপাতালের কাছাকাছি এলাকায় অবস্থানরত ইসরায়েল বাহিনীর সাথেও সংঘর্ষে জড়িত হয় তাদের যোদ্ধারা। এ সময় জায়নবাদী সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। 3রা ডিসেম্বর শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের সাথে যৌথ অপারেশনে অংশ নেয় আল কুদুস ব্রিগেডের যোদ্ধারা। অপারেশনে নেটজিম ফ্রন্টের ফাজ্জা সামরিক সাইটে ইসরায়েল সামরিক যানবাহনের কনভয় টার্গেট করে হামলা চালায় তারা। তুর্কি হাসপাতালের কাছাকাছি অবস্থানরত ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় তাদের যোদ্ধারা। এছাড়া আল মাজুদ গ্যাস স্টেশনের কাছে ইসরায়েল সামরিক যানবাহনের একটি কনভয় টার্গেট করে রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে ফাজা সামরিক সাইড ও নেটজিম ফ্রন্টে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে হামলা চালায় মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারাও। এদিন ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের সাথে সমন্বয়কারী ইসরায়েল সামরিক বাহিনীর বিরুদ্ধে 3টি সামরিক অপারেশন পরিচালনা করেছে ইয়েমেনি সামরিক বাহিনী। উত্তর অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েল সাইটগুলো টার্গেট করে 2টি অপারেশন পরিচালনা করে তারা। অপারেশন উন্নত ড্রোনের বহর ব্যবহার করা হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। আরেকটি অপারেশন পরিচালনা করা হয় দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উমাল রাসাস এলাকায়। সেখানে একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থান টার্গেট করে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইউরোপ উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো কি তাহলে রাশিয়ার হামলা আতঙ্কে প্রস্তুতি নিচ্ছে? কিসের জন্য রুশ সীমান্ত সহ দেশের অভ্যন্তরে নিরাপত্তা বাড়াতে এত তোড়জোড় শুরু হয়েছে? মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন সীমান্ত ছাপিয়ে প্রভাব ফেলতে শুরু করেছে পুরো ইউরোপে। পোল্যান্ড আর বাল্টিক রাষ্ট্রগুলোর মতো ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদারে কাজ করছে। আতঙ্কে আছে খোদ যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 3 বছর হতে চলায় সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো ইউরোপ জুড়ে। আশঙ্কা বাড়ছে বিশ্বযুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার, যা পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র সহ অন্য ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো তড়িঘড়ি করেই প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে লড়তে। পুরো পশ্চিমা বিশ্বের আশঙ্কা রাশিয়া আর মিত্র দেশগুলোর মধ্যে লাগতে পারে পুরোদমে যুদ্ধ। রুশ সামরিক বাহিনী বারবার সীমান্তের ওপারের দেশগুলোকে হামলার হুমকি দিয়ে আসছে। এই হুমকিতেই ইউরোপের দেশগুলো প্রস্তুতি নিচ্ছে 1 মাস ধরে। জার্মানির গোয়েন্দা সংস্থা বলছে পশ্চিমাদের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে মস্কো, কিন্তু রাশিয়া ততক্ষণ পর্যন্ত কোনো বড় ধরনের
ধরনের হামলা করবে না ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশে যতক্ষণ পর্যন্ত এই জোট এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়া বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কতটা একতা আছে তা দেখার জন্য। চলতি বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরোদমে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেটাও আবার ইউরোপীয় ইউনিয়নের ছাতার নিচেই। ভয়াবহ এই সংঘাত শুরু হতে পারে 6 থেকে 8 বছরের মধ্যেই। এসব আশঙ্কায় রাশিয়া আর ইউক্রেনের আশেপাশের দেশগুলো প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া নিজেদের সীমান্তে কড়াকড়ি আর সামরিক শক্তি মোতায়েন বিভিন্ন চুক্তি করেছে যেন বেলারুশ আর রাশিয়ার স্থল অনুপ্রবেশ ঠেকাতে পারে। জার্মানি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বাংকার পুনর্গঠন শুরু করেছে। বেলারুশ আর রাশিয়ার কালিনিনগ্রাদের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত রয়েছে, যে কারণে ইস্ট শিল্ড নামে শক্তিশালী সামরিক প্রকল্প চালু করেছে তারা। ইউরোপের বিভিন্ন দেশের সদস্যরা নাগরিকদের শিক্ষা দিচ্ছে যুদ্ধের সময় কিভাবে নিরাপদ থাকতে হবে। সুইডেন আর ফিনল্যান্ড ন্যাটোর নতুন সদস্য দেশ তো নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করছে। লিথুয়ানিয়া প্রস্তুতি নিচ্ছে নাগরিকদের নিরাপদে দেশ থেকে বের করে দেওয়ার। পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আতঙ্কে হাঙ্গেরি আর বাল্টিক রাষ্ট্রগুলো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করছে। এই প্রস্তুতি ঘুরিয়ে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড়।